প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা মাইক্রোপ্রসেসর এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এই কোর্সের একটি টপিক নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের কোর্সের বিএলসি সাইট। তোমরা আশা করি সবাই কোর্সটিতে এনরোলড অবস্থায় আছো। আমরা যদি কোর্সের একটু নিচের দিকে আসি, এটি হচ্ছে আমাদের উইক 1 টপিক, এবং এই উইক 1 টপিকের তোমরা রিসোর্সেস অফ লার্নিং এই সেকশনটিতে যদি আসো, তাহলে এখানে দেখবে লেসন 1 লেকচার স্লাইড নামে একটি লিঙ্ক রয়েছে। সবাই যদি এই লিঙ্কটাতে ক্লিক করো, তাহলে আমাদের আজকের লেসনের যে স্লাইডটি রয়েছে তার একটি পিডিএফ কপি তোমরা এই লিঙ্ক থেকে পেয়ে যাবে। আমরা আমাদের আলোচনায় ফেরত আসি। এটি হচ্ছে আমাদের সেই স্লাইডটি যার উপর আমরা আজকের আলোচনা করব। মূলত আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা এই ক্লাসে মাইক্রোপ্রসেসরের কিছু ইন্ট্রোডাক্টরি বিষয় দেখব, আর এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখব যে কিভাবে মাইক্রোপ্রসেসর আমাদের বর্তমান অবস্থায় এসেছে। আমরা রেফারেন্স বুক হিসেবে ডান পাশে যে দুটি বই রয়েছে এই দুটি বইকে ফলো করব। এ হচ্ছে হলের বই এবং এটি হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটি বই। এছাড়াও তোমাদের আরও কিছু বই রয়েছে রেফারেন্স বই হিসাবে। আমরা যদি বিএসসি কোর্সে ফেরত যাই, এখানে রেফারেন্স বুক সেকশনে এগুলো দেওয়া আছে। সেকেন্ড যে বইটি রয়েছে ব্যারির বই, এই বইটিও তোমাদের বিভিন্ন টপিক শেখার জন্য কাজে লাগবে। আমরা মূলত আজকে মাইক্রোপ্রসেসরের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখব, কিভাবে মাইক্রোপ্রসেসর তার বর্তমান অবস্থায় এসেছে। মূলত মাইক্রোপ্রসেসর আসার আগে আমাদের কম্পিউটারের যে কম্পিউটেশন ইঞ্জিন ছিল সেটি একটা মেকানিক্যাল ডিভাইস ছিল। আমরা খুব আর্লি স্টেজে অ্যাবাকাস নামে একটি ডিভাইস ইউজ করতাম, যেটি আমাদের নর্মাল গণনার কাজে আমরা ইউজ করতাম। এর পরবর্তীতে চার্লস বেবেজ একটি মেকানিক্যাল ডিভাইসের ধারণা দেন, যেটার নাম হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আশা করি তোমরা সবাই এই জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ার আছো। তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সের একটি অংশ এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে আমাদের ইলেকট্রিক্যাল এজের সূচনা হয়। মূলত ইলেকট্রিসিটি আসার পর থেকেই আমাদের কম্পিউটেশনাল পাওয়ারে র্যাপিড ডেভেলপমেন্ট শুরু হয়। এখানে ইলেকট্রিক্যাল এজের কিছু ডিভাইসের এক্সাম্পল দেওয়া হয়েছে। এর মধ্যে তোমরা যদি খেয়াল করো, ডান পাশের যেই মেশিনটি রয়েছে এই মেশিনটি অনেক বেশি পপুলার। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সৈন্যবাহিনী ইউজ করত তাদের ডাটাকে এনকোড করে মেসেজ এনক্রিপ্ট করার জন্য। মূলত জেনারেল পারপাস কম্পিউটারে শুরু হয় হচ্ছে ENIAC নামের কম্পিউটারটি দিয়ে। এটার মাধ্যমেই আমরা প্রথম প্রোগ্রামেবল জেনারেল পারপাস কম্পিউটার তৈরি করতে সক্ষম হই। ENIAC-এর কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, সেটা এখানে তোমাদের উল্লেখ করা হয়েছে। আজকের ক্লাসটা মূলত আমরা জাস্ট একটু রিভিউ করতেছি যে বর্তমান মাইক্রোপ্রসেসরটি কিভাবে ধাপে ধাপে ইভলিউশন হয়ে আসলো। এখানে আমরা বাম পাশে ইন্টেল 4004 এর একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। মূলত তার যে ডাই রয়েছে সেই ডাইয়ের একটা ডায়াগ্রাম। এরপর আস্তে আস্তে আমাদের প্রোগ্রামিং এর কনসেপ্টটা চলে আসে কম্পিউটারকে। হয়তো বা জানো যে প্রথম আমরা যখন কম্পিউটারকে প্রোগ্রামিং করি সেটি হয় মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং ভন নিউম্যান প্রথম এরকম একটা সিস্টেম ডেভেলপ করেন যে এখানে এরকম মেশিন ল্যাঙ্গুয়েজে ইনস্ট্রাকশন লেখা সম্ভব হয় এবং সেটা কম্পিউটারে স্টোর করে রাখা সম্ভব হয়। পরবর্তীতে দেখা গেল যে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করাটা আমাদের হিউম্যানের পক্ষে একটু ডিফিকাল্ট, কারণ সরাসরি আমরা বাইনারিতে ট্রান্সলেট করতে পারি না। আমাদের সুবিধার জন্য পরবর্তীতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে ইন্ট্রোডিউস করা হয়। তাহলে আমাদের এই কোর্সে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে এটি খুব ভালোভাবে দেখব, এবং আমাদের
ল্যাব ক্লাসের ম্যাক্সিমাম পোর্শনই থাকবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোডিংয়ের উপরে। এছাড়াও আমাদের পরবর্তীতে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয়। এখানে যেমন হচ্ছে ফরট্রানের এক্সাম্পল দেওয়া হয়েছে। পরবর্তীতে কোবল নামে আরেকটি ল্যাঙ্গুয়েজ আসে। বেসিক্যালি এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ, যেগুলোর মাধ্যমে আমাদের হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজকে আমরা কম্পিউটারের জন্য ট্রান্সলেট করতে পারি। কম্পাইলার মূলত ব্যাকগ্রাউন্ডে এই ট্রান্সলেশনটা আমাদেরকে করে দেয়। পরবর্তীতে আমাদের কমন যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে যেমন বেসিক, সি, সি প্লাস প্লাস, প্যাসকেল, এছাড়াও অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়। তো মাইক্রোপ্রসেসরের কথা বললে আমাদের সবচেয়ে কমন যে নামটি বারবার উল্লেখ করতে হয় সেটি হচ্ছে ইন্টেল। তারা মূলত অনেক বছর ধরে মাইক্রোপ্রসেসরের একটি ডমিনেটিং পজিশনে রয়েছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এখানে ইন্টেলের বিভিন্ন মাইক্রোপ্রসেসরের ডিটেলস আলোচনা করা হয়েছে, তার মূলত ফিচারগুলো কি কি এবং ধাপে ধাপে প্রতিটি মডেলে কি কি নতুন জিনিস ইন্ট্রোডিউস করা হয়েছে। এছাড়াও তোমার ইন্টেল ছাড়াও অন্যান্য যেই কোম্পানি রয়েছে যেমন এখানে আমরা আরসিএ, আইবিএম, মটো, তাদের বিভিন্ন ধরনের মাইক্রোপ্রসেসর দেখতে পাচ্ছি। ফেয়ারচাইল্ড, এখানে মূলত এখন পর্যন্ত আমরা যেই লেভেলে আছি এটাই হচ্ছে 8 বিটের মাইক্রোপ্রসেসর নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে যতগুলো এক্সাম্পল দেখানো হয়েছে সবগুলোই হচ্ছে 8 বিটের মাইক্রোপ্রসেসর। এখানে আরো কিছু 8 বিটের মাইক্রোপ্রসেসর নিয়ে আলোচনা করা হয়েছে। মূলত যাদের একটু মাইক্রোপ্রসেসর সম্পর্কে জানার ইচ্ছে তোমরা এই বিষয়গুলো একটু দেখে নিতে পারো যে মাইক্রোপ্রসেসর কিভাবে আজকের ফেজে আসলো এবং আর্লি মাইক্রোপ্রসেসরগুলোর সাথে বর্তমান মাইক্রোপ্রসেসরগুলোর কেমন পার্থক্য রয়েছে। মূলত আমরা মাইক্রোপ্রসেসর বলতে যে মাইক্রোপ্রসেসরটিকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই সেটি হচ্ছে ইন্টেলের 8086 মাইক্রোপ্রসেসর। আমাদের এই কোর্সেও আমরা এই মাইক্রোপ্রসেসরটা সম্পর্কেই ডিটেলস আলোচনা করব। মূলত সারা ওয়ার্ল্ডেই মাইক্রোপ্রসেসরের কোর্স হিসাবে এই মাইক্রোপ্রসেসরটাকে স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নেওয়া হয়। তোমরা যদি খেয়াল করে দেখো আমাদের 32 বিট কম্পিউটার সিস্টেমকে x86 কম্পিউটার হিসাবে রেফার করা হয়। এই x86 কথাটা আসছি 8086 মাইক্রোপ্রসেসরের নাম থেকে। এই কারণে 32 বিট কম্পিউটারের স্ট্যান্ডার্ড হিসাবে 8086কে ধরে নেওয়া হয়। এখানে মাইক্রোপ্রসেসরে কিছু টার্মস উল্লেখ করা হয়েছে। প্রথম টার্মসটাকে আমরা বলে থাকি MIPS, বা এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে মিলিয়নস অফ ইনস্ট্রাকশনস পার সেকেন্ড। এছাড়াও মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশনের দুটি আর্কিটেকচার রয়েছে। একটিকে বলা হয় SISC বা সংক্ষেপে সিস্ক। এটার পুরো ফর্ম হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আরেকটি আর্কিটেকচার হচ্ছে RISC বা রিস্ক। এর পুরো ফর্ম হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। আমরা যদি একটু সামনের দিকে যাই, 80286 এরকম আরও কিছু মাইক্রোপ্রসেসর ছিল। এরা প্রত্যেকেই হচ্ছে 32 বিটের মাইক্রোপ্রসেসর। মূলত 8086-এরই কিছু ভেরিয়েশন হচ্ছে এই মাইক্রোপ্রসেসরগুলো। 80286 এর পর 80486 আসে। এখানে ইন্টেল আর মোটরোলার মাইক্রোপ্রসেসরে কিছু ডিটেলস তোমাদেরকে দেওয়া আছে এই পোর্শনটুকুতে। এটা মূলত আমাদের ব্রের বই থেকে নেওয়া। এখানে পেন্টিয়াম সিরিজ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে দুটো রেটিং এর ইন্ডেক্স দেওয়া হয়েছে।
যে রেটিংটিকে আমরা বলে থাকি হচ্ছে আইকম্প রেটিং। এটা মূলত ইন্টেলেরই একটি রেটিং। এই রেটিংয়ের মাধ্যমে আমরা মাইক্রোপ্রসেসরের মধ্যে একটি তুলনামূলক বিশ্লেষণ করতে পারি যে কোন মাইক্রোপ্রসেসরটি অন্য মাইক্রোপ্রসেসর থেকে ভালো পারফর্ম করতেছে। তাহলে এই রেটিংয়ের যারা শুরুতে থাকবে এরা হচ্ছে লিডিং পারফর্মার, মানে এদের পারফরমেন্স ভালো। আর যারা এন্ডে থাকবে এরা হচ্ছে অতটা ভালো পারফর্ম করতে পারে না। এই দুটো ফিগারই তোমাদের ব্রেয়ের বই থেকে নেওয়া। তোমরা যদি আরেকটু ডিটেলস দেখতে চাও, তোমাদের ব্রেয়ের বইটি ডাউনলোড করে ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। ব্রেয়ের বইয়ের লিঙ্কটি তোমাদের বিএলসির কোর্স সেকশনে দেওয়া আছে। রেফারেন্স বুক সেকশনে গেলে তোমরা সেকেন্ড বইটি ডাউনলোড করে নিতে পারো পিডিএফ ফরম্যাটে। পরবর্তীতে পেন্টিয়াম সিরিজেরই পেন্টিয়াম প্রো নামে আরেকটি প্রসেসর রিলিজ দেওয়া হয়। মূলত এরপরে পেন্টিয়ামের সার্ভার কম্পিউটারের জন্য বা ওয়ার্ক স্টেশনের জন্য জিওন নামে আরেকটি সিরিজ ইন্ট্রোডিউস করা হয়। আস্তে আস্তে ধাপে ধাপে আমরা বর্তমান যুগের প্রসেসরের দিকে চলে আসতেছে। পেন্টিয়াম সিরিজের লাস্ট যেই প্রসেসরটা ছিল সেটি হচ্ছে পেন্টিয়াম 4 প্রসেসর। বাম পাশে আমি যদি একটু জুম করি তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পেন্টিয়াম প্রো প্রসেসরের একটি ব্লক ডায়াগ্রাম। এর ভিতরের বিভিন্ন ইন্টারনাল কম্পোনেন্টগুলোকে আমরা এখানে ব্লক আকারে রিপ্রেজেন্ট করেছি। ডান পাশে হচ্ছে আমাদের পেন্টিয়াম 2, 3 এবং 4 এই পেন্টিয়াম প্রসেসরগুলোর ব্লক ডায়াগ্রাম। আমরা যদি ব্লক ডায়াগ্রামের দিকে একটু খেয়াল করি তাহলে দেখা যাবে যে এই মাইক্রোপ্রসেসরটির একটা পোর্শন রয়েছে যেটা হচ্ছে তার সিপিইউ পোর্শন বলতেছি আমরা। এখানে সিপিইউ পোর্শনটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এটা আসলে করার কারণ হচ্ছে আমরা এট এ টাইম তিনটি ইনস্ট্রাকশনকে এখানে এক্সিকিউট করতে পারবো। এছাড়াও কিছু স্পেসিফিক অপারেশনের জন্য আমরা এক্সট্রা কোপ্রসেসর নামে একটি প্রসেসর রেখেছি যেটি হচ্ছে আমাদের নর্মাল প্রসেসরকে সাহায্য করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও তোমরা যদি নিচের দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবা যে আমাদের মেমোরির অপারেশনকে দ্রুত করার জন্য আমরা কিছু ক্যাশ মেমোরি এখানে ব্যবহার করেছি। মূলত এটি হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের আজকের মোটামুটি আলোচনা। এখানে মাইক্রোপ্রসেসরের ফিচার সম্পর্কে বলা হয়েছে যে ভবিষ্যতে মাইক্রোপ্রসেসর কিভাবে ইমপ্রুভমেন্ট হবে। এখানে আমাদের 80486 এর সাথে পেন্টিয়াম প্রসেসরের একটি কম্প্যারিজন করা হয়েছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে জাস্ট যে জিনিসটি আলোচনার মূল সেটা হচ্ছে আমাদের 80486 এ সিপিইউটাকে কোনো ভাগ করা হয়নি। দ্যাট মিনস এখানে সিপিইউটি অ্যাট এ টাইম সর্বোচ্চ একটি ইনস্ট্রাকশনই এক্সিকিউট করতে পারে। আর পেন্টিয়াম সিরিজের ক্ষেত্রে আমাদের এই সিপিইউটাকে কয়েকটি ভাগে ভাগ করা থাকে। যে কয়টি ভাগ করা থাকে ওই কয়টি ইনস্ট্রাকশন প্রসেসরটি সাকসেসফুলি অ্যাট এ টাইম রান করতে পারে। আজকে আমাদের আলোচনা মূলত এতটুকুই। আমরা মূলত মাইক্রোপ্রসেসরের জাস্ট একটি বেসিক ওভারভিউ দেখলাম আজকে, আর তার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, কিভাবে আমাদের মাইক্রোপ্রসেসর বর্তমান অবস্থায় এসেছে। আশা করি তোমাদের সবারই ক্লাসটি ভালো লেগেছে। এই ক্লাস সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ইনশাল্লাহ আমাকে গুগল মিটে কোশ্চেন আস্ক করতে পারো। ইনশাল্লাহ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।